ওরা কি আছো? আমার খোকা বাবুকে দেখো, আমার খোকা বাবুকে ওরা মেরে ফেলবে। খোকা বাবুকে বাঁচাও, ওগো তোমরা আমার খোকা বাবুকে বাঁচাও। আরে কেঁদো না নন্দলা, ওরা খোকাকে মারছে বলে বাবা পুলিশে খবর দিল। ঠিক আছে, পুলিশ গিয়ে ঠিক দাদাকে উদ্ধার করে নিয়ে আসবে। তার আগে যদি ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলে। মরদ করে কথাগুলো কেন বলছো বলো তো বারবার? মানুষকে খুন করা কি অতই সহজ? কিন্তু ছোট বাবু, বাবু এখন দেরি করছে কেন? আসছে না কেন খোকা বাবুকে নিয়ে আমার? তবে কি আমার খোকা বাবুকে নন্দ বাবা, তোর খোকা বাবুকে আমি ওদের বৃহস্পতার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসতে বাবা। দাদা এখন কি পাবে বাবা? জানি না রে, জানি না। যদি তাকে বলছিয়ে রাখে তবে সে আমাদের মাঝে আবার ফিরে আসবে, নইলে মনে করবো তার মুখ থেকে বাবা ডাক শুনলাম। বাবা, আমি তোমাকে জবাব করে বলছি বাবা, তুমি এরকম কথা বলো না বাবা। তার চাইতে তুমি আগুন ছড়াও, প্রতিশোধের আগুন। প্রতিশোধের আগুনে ওই রায়বংশটাকে চালিয়া পুরাইয়া একেবারে শেষ করিয়া দাও। তুমি কি বলছো মানে? ভগবান যদি আমাকে এমন ভয়ঙ্কর রূপে মাইনি করেছি দাদা, আমি হাত দিয়া ওই হাদারাম জানি জবরদস্তি করে নিয়ে আসতাম। বিশ্বাস করেন আমি তাকে তুমি শান্ত হও, তুমি শান্ত হও মানে তুমি উত্তেজিত হয়ে না, তুমি নিজে অসুস্থ, তুমি উত্তেজিত হয়েও না। কেমন করে উত্তেজিত সারারা এমন অন্যায় করে আমাদের খাবার বাবা পুরোটাই কষ্ট। আমরা কি হিসলা নাকি দাদা? আগে দুইটা পয়সা থাকুক, চলেন তো বাবা, আমরা সাথিয়া পড়া ওই রায় উপস্থিত একেবারে তুমি শান্ত হও, আমাকে সুস্থভাবে ভাবতে দাও। দাদা ভালো ভালো ভাবতে সব কিছু একেবারে হাজারামটার জন্য আমার বড় কষ্ট হয় রে দিল। ও তো সহজ সরল পোলা, অন্যায়কারী পাপকারী করে সেটা কিছুই বোঝে না। অথচ ভগবান দেখ তাকে এমন করে কষ্ট দিতে আছে। শুধু কাঁদতাছে আর বলতাছে, কাঁদতাছে আর বলতাছে। কি হয়েছে পিসিমা? আমাদের হাজারাম আসছে। হ্যাঁ বাবা, হ্যাঁ দাদা আসছে। কেমন আছো দাদা? তুমি কথা বলছো না কেন দাদা? বোমা হয়ে গেছে না হৃদয় থেকে শুনি দিদি ভাড়া তুই হৃদয় শুনি দিদি ভাড়া
আরে সেই উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমি না মেম সাহেব বড্ড ভালো মানুষ গো বাবা। আমি বড্ড খারাপ বাবা। আমি ওই মেম সাহেবের স্মৃতিতে লট্টের তিতুর বলিয়ে দিয়ে অনেক আমি ক্ষতি করে দিয়েছি বাবা। অনেক আমি ক্ষতি তার জন্যই তোর অনেক বড় ক্ষতি হয়ে গেল। ক্ষতি করিনি ক্ষতি, কিন্তু ওরা যে বললে আমার জন্য বিয়ে হবে না, তার রক্তেতে সিঁদুর লাগিয়ে দিয়েছি বলে আমাকে সবাই বললে মেনটাই বেলাল বিয়ে হবে না, আর কোনোদিন বিয়ে হবে না। না গো বাবা না, আমি বিরাট ভুল করেছি বাবা, আমি বিরাট ভুল করেছি। তুমি তাড়াতাড়ি যাও, আমার ঘুম হয় মনের সাথে সাধারণের মাথাটি এখানে পাগলা আমাকে একটু সুস্থ ভাবে ভাবতে দে। এবার আমি বলছি ও সারারে এবার পাগলা গেরবি পাঠাতে করি না। দাদাকে আমরা কোথাও পাঠাতে দেবো না, দাদা আমাদের কাছেই থাকবে। আমার মনে হয় ছেলেটা একটু মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এসো দাদা এসো, অনেক কষ্ট পেয়েছো। আমাকে অনেক মেলেছে, আমার থালায় পলির থেকে রক্ত ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার একটুও কষ্ট হয়নি। কষ্ট হয়নি এমন বলে হবে গো বাবা। ওই মেম সাহেব আমাকে খালিয়ে দিয়েছে, আমাকে মুক্তি দিয়ে দিয়েছে ওই মেম সাহেব। হ্যাঁ আমি তাহলে এমন করতে ওর জীবনটাকে আমি একেবারে নষ্ট করে দিলাম, ওর জীবনটাকে আমি একেবারে নষ্ট করে দিলাম। হে ভগবান, আমার সব পুঁজি তুমি নিয়ে নাও, সব পুঁজি। আর ওই মেয়েটাকে আমার সব পুঁজি তুমি দিয়ে দাও ঠাকুর, আমার সব পুঁজি তুমি দিয়ে দাও, আমার সব পুঁজি তুমি দিয়ে দাও। বেরিয়ে গেল। দাদা তুমি যেও না, আমার কথা শোনো। এখন আমি কি করব বলতে পারো ভাই? সুখে দুঃখে জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছি। সেই জন্যই তো কইছি আপনি বরং ওই সাধারণ সুস্থ হইলে বরং আমি ঠিক বুঝতে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত। আমাকে আরো ভাবতে হবে, আরো গভীর ভাবে ভাবতে হবে। আমার এই সভাগবার সরল সাদাসিধে ছেলেটাকে যদি পাঠাতে হয়, আমি ওই রায়
এবারে ফেরারে ফেরারে ওই করোনা ভাইরাসের পাঠাবে সরলা নিশ্চয়ই পাঠাবে ওই ছাপা করে পাগলা সরলে আমারও খুব বেশি দেরি হইব না সরলা তাতে আমারও কামটা আরো সহজ হবে সরলা সরলা খালি কামের কামে কামে আইসাবে মুখে আমি কিছু করি না সরলা মুড়ুটা হলো যে গোপন উদ্দেশ্য লইয়া তোমারও সাথ আমার এখানে আইসা সেই খান আমি অনেক আগেই ফেলাইয়া দিয়েছি সরলা এখন শোনো তোমার চলে ছোট ওই রাজসাহেবের সঙ্গে হাতটা মেলাতে পারলে জানো সরলা আর সেই সুযোগ আমরা সবকিছু পাল্টে দেব উল্টে দেব সুযোগ পেলে পাল্টে দেব উল্টে দেব সুযোগ পেলে পাল্টে দেব জোর করে রোজগার করছি আবার অন্য ধরনের খরচা বসে আছে ঝুমকি করছে বসে আছো আরে কেন দারুণ আরে আমি যে ঝুমরি সব দেখে ফেলেছি আরে দেখে ফেলেছো দাদু আরে ওই জলিটা বাচ্চা আর তার মানে ওরে যে আগে কি চিনি আরে ঝুমরি ওই বাথরুমে সাহি করছিল আরে ওই বাথরুমে ফুটো দিয়ে আরে সব দেখে ঝুমকি জানে তুমি একবার ফেলে ফেলবে আরে আমি তো মরি আছি আর আমার এই মরা মনের ভেতর থেকে আরে জেগে উঠেছি আমি আরে তুমি ওই গৌমার দেখে না আমার গৌমার মরেছে তখন
ঠিক নাই তার আবার যৌবন টাকা টাকা বুঝছে কি বলছি রে ছোড়া আরে চুরির কলিকা বাঁচা থেকে তো আমি একেবারে তুমি চলিটা বাঁচা থেকে তো টাকা খুলে বাথরুমে ঢুকে পড়তে পারবে সেখানে চুরি মাকানি চমানি খেয়ে তারপর কেলানি খেয়ে যৌবনের বাগানে মিটে মিটে পারবে তুই তাহলে বলছিস এই চুরি যদি রাগ করে হ্যাঁ? তুই আমাকে না করে বলে ডাকলে আমি তোমাকে তাহলে না সত্যি বলে ডাকবো এই জানো সত্যি যেটা দেখাবার জন্য তুমি আমাকে তোমার ঘরে যেতে বলেছিলে আরে সেটা তো আমি তোমার বাথরুমে ফটো দিয়ে ওর তোমার দেখে লাভ নাই ওর সারা সিগন্যাল দাও আমার একটা দেখা সুযোগ দে ভাই চুপ কর শালা। হ্যাঁ যে বলছিলাম ও নাগরিক কাছে এসে না কাছে এসে না হলে বলবো কি করে এই শুধু দেখলেই হবে তার ব্যবহারটা তো করতে হবে তাই না নাকি আরে সেটা না হয় আরে আমি না হয় না 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 আজ নয় না ওইটা সন্ধ্যার সময় এসো আমার বই ঘরে কেমন এই ঘর থাকতে আর গুয়ালি ঘরে গেল তোমার বদনাম হয়ে যাবে তাই কি আমি সহ্য করতে পারি তাই তো তোমাকে আমি আমার গুহালে ঘরে দেখেছি ঠিক আছে শুনছি তাহলে কাল সন্ধ্যেবেলা গুয়ালি ঘরে শরীরটার মধ্যে কেমন কেমন লাগছে না আসি এসো 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 এতদিন তোর পেছনে আমি ঘুরলাম আর সারা খয়রা দিলাম ঘুরালাম তার শুনবে আমি তোর বুয়া ঘরে যাবো চুপ কর শালা। এই সব লোক কিনা সব জায়গায় জানা যায় না বুঝেছিস যে যেমন লোক তার জায়গা তেমনি ওই শালা বুড়ো তোর শালা আপন আর আমি শালা পর আমিও তোর কষ্ট করে দিচ্ছি আমি বিড়াল হয়ে মার খাই এত ঠিক থাকতে পারবো না আমি তোর মন পরিষ্কার নয় আমি তোর সাথে কাজ করতে পারবো না ও শালা কাজ করতে পারবি না তাই না তা কাজ করবি না খাবি কি রে শালা খাবি কি হ্যাঁ এই তুমি ঘরে বিড়েছিলি বলে শালা দুবেলা দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি ওই গলা ভর্তি করে মাল খেতে পাচ্ছি শালা তোর মতো মাথা তো এই প্রাণ রোজগার করে একটা মরদ নাই তা খাবি কি রে শালা খাবি কি? যা ফোনটা চালাই দেবে তো ফোন আরে আমি কাজ করবো না কি বলেছি আসল কথা কি জানিস বল না। এরকম গায়ে হাত দিলে আমার গাটা শিশির করে ওঠে। হ্যাঁ শিশির করেছে আর আমার দোষ কি বল কি হাত দিলে তো হাত তো ছেঁকা লাগবে তোর শরীরটা তো বাইরে আগুনের একটা ইয়ে ভাইবে যতবার হাত দিয়েছি ততবার আমার মনে ছেঁকা লেগে দাদা তোর মনে না আমি মন লাগিয়ে দিচ্ছি আমি একটু মাল খেয়ে বেসামাল হয়ে আছি এই সময় দস্তাদস্তি করতে যে তুই তো জায়গায় ওই জায়গায় হাত লেগে তুই রাগ করবি না তো ও শালা! তারপরে তুই আমি থেকে আমার যেখানে সেখানে হাত লাগানোর permission নিতে চাইছিস তুই তো বড় সেনা বানাচ্ছিস শালা। তবে হ্যাঁ ঠিক আছে আমিও তো এই পাবলিককে বোকা বানাতে
ওই কিছুক্ষণের জন্য তোর ওই ব্যাধকে আমি সহ্য করবো। এই শোন, দেখ একটা ভদ্রলোক না, একটা সাহেব এদিকে গড়গড় করতে আসছে। ওই লোকটার পকেটে না অনেক মাল পড়ে আছে। এই শোন 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 শোন, এটা অ্যাকশন শুরু করে দে। বাঁচা ও বাবা গো, साला कुकर बच्चा हमारे लगे से আমার আশিকির গায়ে হাত তোর হাত থেকে আজকে আমি না বাঁচা না, ওকে ছেড়ে দে, বাঁচা, ওকে ছেড়ে দে। না যে সালা তোর ইজ্জতে হাত দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। ছেড়ে দে বাচ্চা, ওর কোনো দোষ নেই, ছেড়ে দে। ওর কোনো দোষ নেই? না না গুরু, তাহলে ঝুমরে আমার বাঁচাও বাঁচাও চিৎকার করছিল কেন? আর তুই বেকার ঝুমরিকে ধরে চাপতে চাপতে করছিস? যাতে যাতে নয় গুরু, ওটা শিকার ধরা একটা টোপ ছিল। শিকার ধরা টোপ? হ্যাঁ গুরু, আমরা এইভাবে মিথ্যা নাটক শুরু করে সেই নাটকটা সত্যি ভাবে কোনো বার্মিক যদি ঝুমরিকে বাজাতে আসে তার আমাদের ফাঁদে আটকে পড়ে, তখন তার আমরা পেছনে ফাঁক করে ফেলি। কি বললি? কিন্তু গুরু আজকে আমরা নিজেদের জায়গা নিজেরাই ফেসে গেছি। বাবারে কোমরটা বোধহয় কেমন এই ধান্দা তোর কতদিন ধরে চলছিল ঝুমরি? বলছিস না কেন? যৌবন মুখে নাটক করে টাকা রোজগার করার বড্ড শখ, তাই না? তাহলে প্রথমে এই যৌবনটাকে বিক্রি করতে পারতিস। চুপ কর, ওই বুঝি তো জেলের মধ্যে বসে দুবেলা দুমুঠো নিশ্চিন্তে খেতে পারছিলি, কিন্তু এই ছবি এই যে পৃথিবীতে কেউ নেই, তুই একবার কি তার কথা ভেবেছিস? সেই কোথায় থাকবে, কি খাবে, কি করবে? দু মুঠো খাবারের জন্য ভিক্ষেও তো করা যায়। হ্যাঁ করা যায়। আমার মতো একটা যুবতী মেয়েকে কে ভিক্ষে দেবে তুই বলতে পারি? আমি ভিক্ষে চাইতে গেলে ওরা লালসা দৃষ্টিতে আমার দিকে তাকাবে, একটুখানি করুণা ভিক্ষার বদলে ওরা আমার এই শরীরটাকে ভোগ করতে চাইবে। ওরা কারা? বল ছুটি বল, ওদের সব কটা আমি গুলি করে খুন করবো। একটা খুনের ঘটনা তুই কয়েকটা বছর তো জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, কিন্তু না বাসা না, আমি তার কিছুতেই হতে দেব না। ভালো পথে বল আর খারাপ পথে বল, আমি অনেক টাকা যেটা রোজগার করেছি সেই টাকা দিয়ে তুই একটা ব্যবসা করে সৎভাবে বাঁচার চেষ্টা কর। সৎভাবে বাঁচানো হবে না ছুটি। কেন কেন রে বাচ্চা? কেন? আমি জেল থেকে পালিয়ে এসেছি। সে কি তুই জেল থেকে পালিয়ে এসেছিস? তাহলে তো পুলিশ আবার তোকে ধরতে আসবে। না, আপাতত কয়েকটা দিন এই ভয় আমার নেই। ভয় নেই মানে? পুলিশের খাতায় বাচ্চা এখন মৃত। মৃত্যু তার মানে? তার মানে জেল ভেঙে পালানোর সময় রক্ষীরা আমাকে তাড়া করে। আমি ছুটতে ছুটতে গিয়ে একটা ব্রিজের উপরে উঠি, রক্ষীরা আমাকে দেখে গুলি চালাতে আরম্ভ করলো। আমি সেই সময় ব্রিজ থেকে লাফিয়ে নদীতে ঝাঁপ দিই। তারপর দূর সাঁতার দিতে 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 যত দূর সম্ভব আমি এগিয়ে চলি। তারপরে গিয়ে দেখি একটা অজানা আগন্তুক নদীর জলে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা আইডিয়া চলে এলো। দ্রুত তার পোশাকটা পরে আমি আমার পোশাকটাকে তাকে পরিয়ে লাশটাকে আমি নদীর জলে ভাসিয়ে দিলাম। সেই লাশটা যদি পুলিশে পায় তাহলে জানবে পুলিশের গুলিতে বাদশা মারা গেছে। সেই জন্যই তো আমি তোর কাছে কিছুদিন তোদের এই বস্তিতে লুকিয়ে থাকতে এসেছি। যতদিন এই বাদশাকে মৃত বলে জানতে না পারে ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে ফাঁস করে দেবো। সব কথা তো আমি ফাঁস করে দেব। ফাঁস করবে? এটা সত্য। হ্যাঁ হ্যাঁ সত্য। যে সত্যকে
মিথ্যার মহল বানাতে চাইছো, সেই সত্যটাকে আমি টেনে বের করবো। পেয়েছি পেয়েছি, একই অঙ্গে বহুরূপ, একদিকে রাম অন্যদিকে রাবণ, একদিকে ভীম অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম, গুণের সঙ্গে গুণের লড়াই, এক রূপের সঙ্গে অন্য রূপের লড়াই। এই লড়াইয়ে কে জিতবে? রাম না রাবণ, ভীম না দুঃশাসন? আমি পাগলা নই। তবে কে তুই? আমি এই ফুটপাতের ফাটা কেষ্ট। খবরদার, একদম হাসবে না বলছি। এই সমাজটাই তো একটা ফুটপাত, যে ফুটপাতে আছে দুর্নীতির ডাস্টবিন, ব্যভিচারের ম্যানহোল, আর মহাপাপের বড় বড় গর্ত, যে গর্তে তোমার মতো যুবকের দল বেসামাল বন্দি হয়ে পড়ে। আর যে ম্যানহোলে আটকা ধরে কাঁদে তোমার মতো শত নারীর নারীত্ব। আর যে ডাস্টবিনে অহরহ জমা হয়ে চলেছে শত শত দুর্নীতির আবর্জনা। ফুটপাতের প্রতিটি রিপোর্টকে তুলে ধরে সপ্তাহের আদালতে পাঠিয়ে দিলে ফাটা কেষ্টর আবির্ভাব। আচ্ছা বৌদি, বাঙালির মেয়েদের শিখে যে একবার রাগিয়ে দেয় সেই তো তার স্বামী, সেই তো তার ইহকাল পরকালের দেবতা। তাই না বৌদি? তাহলে বলো না বৌদি, বলো না, সেও তো আমার। না ঠাকুরজি না, পরিবেশ আর পরিস্থিতি চাপে পড়ে অনেক সত্যকেও আমাদের অস্বীকার করে দিতে হয়। তাই তো আমি তোমাকে বলছি ঠাকুরজি, তোমার মতো একটা শিক্ষিত সুন্দরী মেয়ে একটা মূর্খ হাওয়াগোবার পাগলামের মাঝে পড়ে নিজেকে বই দিয়া সাজে না। তুমি বরং কাঞ্চনকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। পারবে পারবে বৌদি, পারবে। তুমি নিজের হাতে তোমার এই শিখির সিঁদুরটা মুছে দিয়ে নতুন করে তোমার শিখিটা অন্যের হাতে রানী হতে পারছে। আমি জানতাম
ঠাকুরজি, তোমার জীবনের সমস্ত ঘটনাকে দুর্ঘটনা হিসাবে ভুল করে কাঞ্চনকে বিয়ে করার জন্য প্রস্তুত হারিয়ে দিলে বৌদি, তোমরা সকলে মিলে আমাকে হারিয়ে দিলে। আমি যে ওই মানুষটার কাছে জিততে চেয়েছিলাম বৌদি, আমি যে ওর মনের মানুষ প্রতিমা হয়ে ওর জীবনের সমস্ত ভুলগুলোকে একটা করে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা কেউ আমার অন্তরটা দেখলে না। তোমরা সবাই মিলে ওই মানুষটার কাছে আমাকে হারিয়ে দিলে। আমি তোমার হাতে হাত রেখে আমি তোমায় ছেড়ে মাথা দিচ্ছি বৌদি। আমার জীবনের সমস্ত কলঙ্ককে আমি মুছে ফেলে তোমাদের কথা অনুযায়ী ওই কাঞ্চনকে আমি জানলাম একদিন তুই ঠিক এই কথাটাই বলবি। কেন আমি তো জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা, কাজে কাজ আর কাঞ্চনের তফাৎটা ঠিক ভালো করেই সে বোঝে। যত শীঘ্রই সম্ভব ওদের বিয়েটা তুমি দিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। যত শীঘ্রই সম্ভব আমি আজই কাঞ্চনের বাবার সঙ্গে কথা বলবো। আমি চাই ওই আগামী 30 মার্চ কাঞ্চন আর দেবীর বিয়েটা অসম্ভব। শোনো, এ বিয়ে হবে না। আমরা সবাই যেখানে রাজি আছি সেখানে তোর কোনো মতামত গ্রাহ্য হবে না। কাঞ্চনের সঙ্গে দেবীর বিয়ে হবে। দাদা শোনো, আমরা যা চাই নিয়তিটা চায় না দাদা। কাঞ্চন নিয়তি, হ্যাঁ নিয়তি দেবীর জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাটাকে কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের মা বাবা দেবীকে পুত্রবতী হিসাবে স্বীকার করতে অস্বীকার করেছে। এই হতে পারে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে এইভাবে দেবীর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। আমি নিজে কাঞ্চনের বাবা মার সঙ্গে কথা বলবো, আর আমার বিশ্বাস কাঞ্চন ঠিক তার বাবা মাকে রাজি করিয়ে ফেলবে। কাঞ্চন আমার পক্ষে বাবা মায়ের বাবাতে দেবীকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। কি বলছো কাঞ্চন? আমার মা বাবা বলছিলেন যেহেতু দেবী স্মৃতি কেউ সেহেতু দেবী অন্যের অচ্ছিষ্টা। কি বলি কাঞ্চন, আমি কলঙ্কিনী একটা বাস্তব বোধ জ্ঞানহীন ছেলে আবেগ হারিয়ে ক্রোধের বশে এক বিন্দু রক্ত আমার স্মৃতিতে লাগিয়ে দিয়েছে। আর তার জন্য যদি আজ আমি সত্যি সত্যি কলঙ্কিনী হই, তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও কাঞ্চন। তাহলে তুমি কি? তুমি তো আমার জীবন, যৌবন, আমার ভালোবাসা, আমার সর্বস্ব নিয়ে আমাকে ভিখারি করে দিয়েছো। বলো উত্তর দাও কাঞ্চন। এইভাবে কাঞ্চনের সঙ্গে তোর তর্ক করাটা একদম উচিত হয়। আমি নিজে কাঞ্চনের বাবা মার সঙ্গে কথা বলে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করবো। দাদা, কিন্তু কাঞ্চনের বাবা মায়ের আকাঙ্ক্ষিত এই যৌতুক তুমি কোথায় পাবে দাদা? আরে যৌতুক আমি দেবো কেন রে বোকা? যৌতুক আমি দেবো কেন? যার পাগলামির জন্য আজ আমার বোনের জীবনটা নষ্ট হতে চলেছে, যৌতুকের সমস্ত টাকা আমি সেই পুণ্যভক্ত মাস্টারের কাছ থেকে আদায় করে নেব। আদায় কখনো হতে পারে না। এতগুলো টাকা দেওয়ার মতো ওদের সামর্থ্য নেই। সামর্থ্য না থাকে জেল খাটবে। একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য তাকে দিতেই হবে। চমৎকার চমৎকার কাঞ্চন, চমৎকার। ঠিক এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছি কাঞ্চন। তুমি যদি আজকের পর আমাকে বিয়ে না করো, তাহলে সেটা হবে আমার জীবনের নতুন করে দেওয়া আরেকটা কলঙ্ক। আর সেই কলঙ্ক থাকতে যে আমাকে বিয়ে করতে আসবে, সেও কিন্তু ঠিক তোমার মতো অনেকগুলো টাকার মূল্য দাবি করবে। তাহলে তার টাকার মূল্যটা কত কাঞ্চন? তুমি চুপ করো না। বৌদি না, আমি চুপ করবো না বৌদি, চুপ করবো না। এদেশের মেয়েদের জীবন আজ বড় বিপর্য। পদে পদে মেয়েদের অপমানিত, লাঞ্ছিত হওয়া তাদের একটা জন্মগত অধিকার। তাই একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে ওরা আমার মান সম্মান নিয়ে ছেলেমেয়ে খেলছে।
তুমি আমাকে বলবে না? এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার অনেক কথা শুনেছি, এবার আমি তোমাদের সকলকে বলছি, তোমরা কান খুলে শোনো। শুধু যৌতুক দিয়ে গেল কাঞ্চন যদি আজ আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায়, ওই কাঞ্চনকে আজ আমি বিয়ে করব না। যার কাছে তার ভালোবাসার থেকে কলঙ্কের দাবি অনেক বেশি, তার মতো মানুষকে আজ আমি মনে প্রাণে ঘৃণা করি। I hate you, I hate you, I hate তুমি রাতের সেই নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাতে কান্না, আকাশে বাতাসে বাজে, তুমি দেখেছ কি, তুমি দেখেছ কি, এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয়, তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, দেবীর শূন্য স্মৃতি যে রাঙাতে আসবে তাকেও রক্তে রাঙা হয়ে এই পৃথিবী থেকে আউট হয়ে যেতে হবে। পারবো না, আর কোথায় বলছিলেন মাকে বদলে পারবো না। মোহন, মা কেমন আছে রে ভাই? ভালো নেই, ডাক্তারবাবু বলেছেন আজকের মধ্যে অপারেশন না করতে না পারলে মা, তাই যদি টাকার তো আছে। দাঁড়া একটুখানি দাঁড়া ভাই, আমি টাকাটা না এক্ষুনি নিয়ে আসছি, কেমন? স্যার, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও ঠাকুর। আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি যে বলবো একা হয়ে যাবো ঠাকুর। কিন্তু মায়ের এখন ঋণ আমি কেমন করে শোধ করবো ঠাকুর? কোথায় পাবো আমি এমন টাকা? না না না, এত কিছু ভাবার সময় আমার কাছে এখন নেই। আমার কথা শুন, এই টাকাটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, কেমন? কিছু মনে রাখিস ভাই, 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারলে তোর দিদি কিন্তু খুব বিপদে পড়ে যাবে। এই যে বন্ধুরা, ওই কি ব্যাপার বলো তো? তুমি এখানে, ওখানে আমার আলমারি দরজা খোলা, একটা 50,000 টাকার বান্ডিল উঠাও। তাড়াহুড়োতে আমি তো আলমারিটা লাগাতে একই মোহন, তুমি খোলো। এই তো না না না, অনেক করে এসেছে। কি বলে রে ভাই? যা 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 যা, তুই বাড়ি চলে যা, যা বলছি। এত ব্যস্ত কিসে? এই তো এলে এসে চলে যাচ্ছ। না মানে মায়ের খুব অসুখ, সেই খবরটাই জানাতে এসেছিল। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি বাড়ি যা, যা বলছি যা না ভাই। আছি আছি, দাঁড়াও দাঁড়াও মোহন, দাঁড়াও। কি ব্যাপার বলতো মন্দিরা, তুমি হঠাৎ ওকে তাড়াবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো? আচ্ছা, আমার এই টাকার বান্ডিল চুরি যাওয়ার পেছনে তোমাদের কোনো সংযোগ নেই তো? কি বললে তুমি? আমি আবার তোমার ওই বাপের বাড়ি ছোট লোকগুলোকে একদম সহ্য করতে পারি না। জামাইবাবু, তোমাদের সব কিছু দেখে আমার ডাউট হচ্ছে, কোথাও তোমরা একটা গন্ডগোল ঠিক পাঠিয়েছো। আচ্ছা দেখি তোমাদের ব্যাগটা দেখি। আপনি কি আমায় চোর সুগন্ধে বসে জামাইবাবু? না না, ওর ব্যাগে কিছু নেই, ওকে দেখে দাও না, ওকে দয়া করে তুমি দেখে দাও। ঠিক আছে জামাইবাবু, ছেড়ে দাও, ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও না, আমি তো বলছি ওকে কিছু নেই।
দিতাম, কিন্তু কি বলবো, তুমি তো আমার স্ত্রীর একমাত্র ছোট ভাই। এই জন্যই আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কেমন? কিন্তু দ্বিতীয়বার যেন তোমাকে আমি এই বাড়িতে না দেখি, কথাটা কিন্তু মনে রাখো। তোমার ছায়াটা যেন এবার চৌকাটে কোনোদিন না পড়ে। সত্যি কি তুই আর কোনোদিন আমার বাড়িতে আসবি না ভাই? তবে যদি আমি মুখোমুখি দাঁড়ানোর জন্য কথা বলতে পারি, তবেই আমি এই বাড়িতে আসবো। তাহলে এটাই আমার শেষ। মোহন ভাই, মোহন ভাই, তুমি শিগগিরই বাড়ি ফিরে চলো। কাকিমা, কি হয়েছে? কি হয়েছে আমার মায়ের বড় কি হয়েছে? কাকিমা, চলে গেছে চলে গেছে ভবিষ্যতের ভাবনা ভাবছি বলেই তো তোমাকেও সাথে আমার এইখানে আসা চলে না। ভবিষ্যৎটা ছাই এই সেদিনটা বলে আমাদেরটাকে পাগলা গাড়িতে মাথার জন্য পুরো পুরো চাল রেডি কই সে চাল তো বেকার করে বসে থাকলে সালা এই সুন্দরী কয় সালা মাইয়া মানুষের বসাটা কাপড়েও না মানে তোমার মধ্যে বুদ্ধি আছে বটে না, তবে দিকে কোনো ধার নয়। আরে বাবা, একটা কাম সফলের জন্য সারা 5-5টা সব চলতে হইব। কোন কাজটা বাঞ্ছাল হইব আর কোন কাজটা সফল হইব কইতে পারে না সরলা। এখন আমি সারা বুঝে গেছি, আমি সারা নিজেই ভাই গেছি। মানে তোমার মধ্যে যে একটা লোকের হাইনা বসে আছে
সেখানে অনেক আমি বিজি ছিল না, আর সেই জন্যই তো তোমাকে আমার বড় দরকার ছিল। আমাকে মধ্যে একেবারে শব্দ কেড়ে নিয়েছিল না। আমি হইলাম গিয়ে একটা আর তুমি হইলে গিয়ে একেবারে স্বাভাবিক। নিজের ভাই আর ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আর তাদের ষড়যন্ত্রের চিন্তায় মাথা ঘামায়। আমরা দুজনে গাইব দেখছি গিরগিটির বংশধর, এত দ্রুত রূপ বদলানো বহুরূপীকে বানাবে। অঙ্গে এত রঙ্গ, না জানি কীট নাকি ভুজঙ্গ। তিষ্ঠ তিষ্ঠ, তোমার খোঁজখোঁসানিটাও একবার যাচাই করে দেখি। শুধু ছবলি আছে না একটু গরমও আছে? পাগলামি করলো জায়গা নয়। যাবো 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 দেবী মশাই যাবো, কিন্তু তার আগে তুমি যতবার টিক টিক করবে কতটা ঠিক আর কতটা বেঠিক হিসেবটা একবার নিয়ে যায়। যতই তোমরা সাধুকার আড়ালে নিজের শয়তানি মুখোশকে আড়াল করে রাখো না কেন, মহাকালের আয়নায় একদিন তা ঠিক ফুটে উঠবে। জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করতে এসেছি। তুই আমাদের কি সাবধান করিস? তোমাদের ভাবের ঘরে চোর ঢুকে গেছে গো বাবু। তোমাদের কুকর্মের গোপন কক্ষের এক গোপন ছিদ্র দিয়ে সত্যের আলো প্রবেশ করেছে। তোমাদের গোপন সত্যটা এবার ফাঁস হলো বলে একবার নিজের বুকে হাত রেখে স্মরণ করো তো, কোন গোপন সত্যকে তোমরা স্বার্থের লোভে লুকিয়ে রেখেছো। একবার নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করো, সম্পদের লোভে কোন বিশ্বাসকে তোমরা খুন করেছো? কোন বিশ্বাসঘাতক? তোমরা খুনি, তোমরা শয়তান। পারবে না গিরিগিটি মশাই, পারবে না। কারণ তোমাদের মিথ্যেগুলো যে ভিতের উপর দাঁড়িয়ে সেই ভিতটাকে আমি নড়িয়ে দিয়েছি। এবার যে মুখোশের আড়ালে তোমরা তোমাদের শয়তানি চেহারাটাকে লুকিয়ে রেখেছো তা আমি ছিঁড়ে দিয়েছি। গিরিগিটি মশাই, আর তোমাদের নিস্তার নাই। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কে ওই লোকটা? আমাদের সকল কথা জানে কইছে সারা ওই কে ওই লোকটা? তবে কি কেমন হইব? হ্যাঁ,
আমাকে ভাবনার সাথে যদি চালাই ভাবনাগুলো সব একত্রিত হয়ে যায় না, তবে চালাই পাগলা করে আমি একেবারে বিড়বিড় করা নয়, চলো না ওই পাগলাটা পেয়ে গেল আমার মাথায় একটা চাল চাই না। ফাদ সরনা ফাদ মানে সারা নিজেই একটা অস্ত সারা যেখানেই ঠেলাইবে কিছু না কিছু শিকারে চেক করবেই। তুমি তোমাকে কামটা ঠিকঠাক করিয়ে যাও সরনা, আর আমি করি আমাগো কাম। কিন্তু শহীদ স্যার মধ্যে যে ভূত নাই স্যার আছে সরনা, এক কথাটা যেন কেউ টের না কি শ্মশান হয়ে যাবে গো পিসিমা? আমার কথা বলতে নেই, পিসামশাই শুনলে খুব রাগ করবে। ওর জন্যই তো আমার এত কষ্ট, ওর জন্যই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেল রে বাবা। সেদিন যদি দাদাদের কথা শুনে আমি ওকে বিয়ে না করতাম, তাহলে হয়তো আমার জীবনটা এভাবেই নষ্ট হতো না রে বাবা। এর থেকে যদি আমি বিধবা হয়ে যেতাম, তাহলে ও কথা বলতে নেই পিসিমা। বলতে আমি চাই না রে বাবা, বলতে আমি চাই না, কিন্তু না বলে যে পারছি না। আজকের এই দুনিয়ায় একটা মানুষকে খেতে দিতে মানুষ হিমশিম খেয়ে যায়, কিন্তু অথচ আমার সেই পঙ্গ স্বামীটাকে তোদের ঘরে তুলে দিয়েছি। এই যে আমার কম কষ্টের রে বাবা। সেই কষ্টটাকে সমান ভাগে ভাগ করে নেওয়ার নামই যে মানবিকতা। দাদা আমি আজ তোর দুঃখ কষ্ট দেখে আমার চোখে যদি জল না আসে, তাহলে আমি কিসের তোর বড় ভাই? দেখছো পিসিমা, দেখছো এর সন্তোষ সঙ্গে আমার কিসের রক্তের সম্পর্ক করবে? তুই শুধু আমার বোনিনস, তুই আমার সন্তানের ভাই। তোর সুখ দুঃখ সব কিছুর দায়ভার আমার বয়ে চলাটাই কর্তব্য। এই সম্পত্তি অর্ধেক অংশ আমি তোর নামে লিখে দিয়ে তোর ভবিষ্যৎ আমি আবার নতুন বাবা দিয়ে দেবো। আমাদের ভবিষ্যৎ তো আমরা নিজেরাই গড়ে নেব দাদা। অর্ধেক দাদার জন্য পুরো সম্পত্তিটাই আমাদের। আরে পিসিমা, তুমি মনে হচ্ছে কিছু ভাবছো। না না বাবা না, ও আমি ভাবছিলাম কি এইসব সম্পত্তি কি ধরো। আমি তো শুধু দাদার আশীর্বাদ পেলে অনেক। দাদার আশীর্বাদ ছাড়া আমি যে আর কিছু চাই না রে বাবা, আমি আর কিছু চাই না। আচ্ছা বাবা, পিসিমা এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? চলো না বড় অভিমানী, আমার অবর্তমানে দেখিস ওর যেন কোনো কষ্ট না হয়। আরে ওসব নিয়ে তুমি কিছু চিন্তা করো না, কিন্তু একটা বিষয় নিয়ে আমাকে ভীষণ চিন্তায় থাকি আমি। দাদা কিন্তু ওদের কাউকে ভালো চোখে দেখে না। ওদের দেখলেই দাদার চোখে যেন একেবারে আগুন জ্বলে ওঠে। মেরে ফেলবো, একেবারে গলা টিপে মেরে ফেলবো। কাকে মেরে ফেলবি তুই? ওই শয়তানি পিচিটাকে। আরে কেন দাদা, পিসিমা কি করছে? জানিস ভাই, বলে কিনা ওই মেমটায় আমার বউ হবে। বাবা তুমি বলো তো, আমার মতো এরকম হাঁটা কোপা ছেলে কোনোদিন ওই মেমটায় বউ হতে পারে? আমার কোনোদিন পারে না বাবা, কোনোদিন না। তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস। এই কথা ভাবা শুধু অন্যায় নয়, মহাপাপ। হ্যাঁ, কিন্তু থগলো দেখা তো মহাপাপ নয় গো বাবা।
হ্যাঁ, কি স্বপ্ন দেখিস তুই? আমি স্বপ্ন দেখি প্রত্যেক দিন রাত্রে ওই মেম সাহেব দেবী প্রতিমার মতো কেঁদে 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 আমার সামনে বলতে, তুমি তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। ওরে হতভাগা, স্বপ্ন কখনো সত্য হয় না। ও সব ভেবে তুই কষ্ট পাস না বাবা, তুই কষ্ট পাস না। তুমি তুমি একবার শুধু একবার আমাকে ওই মেম সাহেবের কাছে নিয়ে যাবে বাবা। আমি শুধু মেম সাহেবের পা দুটোকে দলিয়ে দলে বলবো, মেম সাহেব আমি মুখ্য দুঃখ খাবা বোকা দিলে না বুঝে আমি যে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো মেম সাহেব, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, তুই চুপ কর। আমি নিশ্চয়ই তোর মনের মানুষ সেই মেম সাহেবের কাছে তোকে নিয়ে যাবো। সে নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে, দেখিস, সে নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে। কি হয়েছে তুমি এইভাবে ডাকতে ডাকতে ছুটে আসছো কেন? আসছে তো ছোট বাবু, সে আসছে মেম সাহেব, মেম সাহেব এসছে। মেম সাহেব? কে মেম সাহেব? বাবু সেই মেম সাহেব। মেম সাহেব? দাদা, আপনারা আমাকে মেম সাহেব বলে লজ্জা দেবেন না। আমি যে বাংলার বধূ হয়ে আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? তুমি তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও বলতে, নইলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। স্বামীর বাড়িতে এলে আমার যে ক্ষতি হবে না। আরে স্বামী আপনি কাকে ভাবছেন? কেন? যে আমার সেতুটা রাঙিয়ে দিয়েছে তোমার দাদা। দাদা কথা শুনো না, খেয়ালের বসে আজ তুমি যা করতে চাইছো সেটাই হয়তো তোমার জীবনের মহাভুল হয়ে বাবা যাবে। বাবা হ্যাঁ, শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার এই খ্যাপা ছেলে কখনোই তোমার যোগ্য নয় মা, বাবা, কখনোই তোমার যোগ্য নয়। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আমি আমার নিজের শিক্ষা দীক্ষা দিয়ে আপনার ছেলেকে যথাযোগ্য তৈরি করব। দয়া করে আপনি শুধু আমাকে স্বীকৃতি দিন। না না, তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি কালো থামি হবো না, আমি কালো থামি হবো না। বাবা বাবা, তুমি ওকে তুলে দিতে বলো, তুলে দিতে বলো। আমার ভীষণ ভয় করতে বাবা, আমার ভীষণ ভয় করতে। ওরা জানতে পারলে আমাকে আবার মারবে। ওরে ভাই রে, ওরে ভাই, তুই ওদিকে তুলে দিতে বল, তুলে দিতে বল। আমি কালু থামি হবো না রে ভাই, তুই তুলে দিতে বল, তুলে দিতে বল। আপনি শুনতে পাচ্ছেন তো দাদার এই কথাগুলো? আপনি অনুগ্রহ করে এখান থেকে চলে যান। যাও মেম সাহেব, এখান থেকে তুমি চলেই যাও। না, আমার বউমা আমার বাড়ি ছেড়ে আর কোথাও যাবে বাবা না। এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ রে মা, মা যখন আমার এই অযোগ্য ছেলেকে মেনে নিয়ে আমার মাটির ঘরে স্বেচ্ছায় এসে উঠেছে, বাবা কখনোই আমি ওর অমর্যাদা করব বাবা! না। আমি পরম মর্যাদায় বরণ করে আমার পুত্রবধূকে আমার ঘরে তুলবো। এসব তুমি কি বলছো অবতার বাবা? আনন্দ কর, হৃদয় আনন্দ কর, প্রাণ ভরে আনন্দ কর। আজ যে আমার আনন্দের দিন। নন্দা নইলে আমার পাপা ছেলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়। বাবা আমার ছেলের দেয়া স্বীকৃতি সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে আজ আমি এদের চার হাত এক করে দিয়ে একে আমি পুত্রবধূর স্বীকৃতি দিলাম। কে আছিস? সাত বাজা, উড়ে, আনন্দে আমার একটা ছেলে মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে আজ রাতে। ওরা উড়ে তুমি বলিলে, ওরা উড়ে তুমি বলিলে, তুমি
করো। তুমি ঠাকুরজি একটা ভুল করেছে বলে তুমি সেই ভয়ঙ্কর ভুলটা করতে যাচ্ছ কেন? ঠাকুরজি তো ছেলে মানুষ নয়, যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা একটু ভালো মন্দ যাচাই করে নিয়েছে। তাছাড়া সে যদি একটা হাবা গোবা ছেলেকে স্বামী হিসাবে মেনে নিয়ে সুখী হতে চায় তাতে তোমাদের অসুবিধাটা